নমস্কার, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আরো একবার আমাদের সকল দর্শক বন্ধুদের জানাবো অনেক অনেক স্বাগত। আরো একবার আপনাদের জন্য বিশেষ কিছু বিষয় অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, এবং এই অনুষ্ঠানে আলোচনা মানে আপনার স্বাস্থ্য নিয়ে আলোচনা, আপনার সৌন্দর্য নিয়ে আলোচনা, আপনার ভালো থাকা নিয়ে আলোচনা। আসলে কেউ আমার ভালো থাকা নিয়ে আলোচনা করবে, এটা কিন্তু খুব বড় বিষয়। আমরা সাধারণত এত রকমের আলোচনায় থাকি যে ভালো আলোচনাতে থাকার অবসর কিন্তু পাই না। তাই এই অনুষ্ঠানের সাথে থাকুন, কারণ এই অনুষ্ঠানে সব সময় আপনার ভালোটাই ভাবা হয়। কেন আপনার শরীর খারাপ হলো, কেন আপনি অসুস্থতার শিকার হলেন, কি ভুল আপনি করছেন, কি ভুল আপনার করা উচিত নয়, কি আপনার করা উচিত, কি আপনার বিন্দু মাত্র ভাবা উচিত নয়, সব বিষয়গুলো একেবারে পরিষ্কারভাবে সুন্দরভাবে আপনাদের জন্য আলোচনা হয়। আর এই অনুষ্ঠানের এই বিষয়গুলো যদি আপনি জীবনের পাথেও করে নেন, তাহলে দেখবেন অবশ্যই আপনাকে কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার মানেই কিন্তু যে কোনো ধরনের ক্রনিক বা ক্রিটিক্যাল ডিজিজের সমস্যার সমাধান আপনি পাচ্ছেন। অর্থাৎ আপনার সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্টেরল, ইউরিক অ্যাসিডের মতন সমস্যা, বা আপনার অস্থির সমস্যা, বা আপনার যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ অর্গানকে নিয়ে আপনার কোনো রকমের সমস্যা রয়েছে, যে কোনো ধরনের সমস্যা, আপনার মানসিক সমস্যা, আপনার নেশাগ্রস্ততার সমস্যা, বা অন্য কোনো রকমের সমস্যা, যে সমস্যা আপনি অন্য কোনো চিকিৎসকের কাছে গিয়ে সেরকম মনের মতন রেজাল্ট পাচ্ছেন না, সেখানে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের কাছে কি ট্রিটমেন্ট রয়েছে। আয়ুর্বেদ মানে প্রাচীন শাস্ত্র, বহু বছর ধরে যে শাস্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে আমরা জড়িত। একটা সময় ছিল আয়ুর্বেদ মানে আমরা কিন্তু ভাবতাম হয়তো কিছু পেটের সমস্যার সমাধান হয়, কিছু চবনপ্রাশ জাতীয় জিনিস হয়, বা কিছু সেক্স ওরিয়েন্টেড প্রবলেমের সমাধান আমরা পাই। আয়ুর্বেদ বারবার প্রমাণ করেছে, মূলত এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার প্রমাণ করেছে, আয়ুর্বেদ মানে, এনবিপি মানে যে কোনো ধরনের শারীরিক সমস্যার সমাধান। তো চলুন, জানা সমস্যা, অজানা সমস্যা, বা আদৌ কি এনবিপিতে ট্রিটমেন্ট আছে কিনা, এই ধরনের কোয়ারি যাদের রয়েছে সকলের প্রশ্ন নিয়ে আজকের আমাদের অনুষ্ঠান শুরু করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। প্রথমেই তাকে জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। নমস্কার। পাশাপাশি রয়েছেন আপনারা, আপনাদের যে কোনো রকমের প্রশ্ন নিয়ে ডাক্তারবাবুর কাছে আসতেই পারেন, এবং অবশ্যই তার সমাধান এবং এনবিপিতে তার ট্রিটমেন্ট সম্পূর্ণভাবে পাচ্ছেন কিনা সেটা কিন্তু জানতে পারেন। কিন্তু বললাম, কিছু কিছু সমস্যা মানেই আমরা জানি আয়ুর্বেদ ছাড়া জুড়ি মেলা ভার। তার মধ্যে অন্যতম একটি সমস্যা হচ্ছে পেটের সমস্যা। পেটের সমস্যার বিভিন্ন রকমের রূপ আছে, কিন্তু সব রকমের রূপের কি সৌন্দর্য আছে? অর্থাৎ সমস্যাকে দূরে ঠেলে রেখে সমাধান কি আছে, সেই বিষয়টা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করব। ডাক্তারবাবু যেখানে আমাদের সাথে রয়েছেন, আমরা পেটের বিভিন্ন দিক নিয়ে তো আলোচনা করি, তার মধ্যে আইবিএসও একটা বড় দিক। তো অন্য দিকগুলো আসবো, তার আগে এই বিষয়টা নিয়ে একটু জানবো, কি এই সমস্যা, কাদের হয় এই সমস্যা? দেখুন, আজকে আইবিএস নিয়ে যদি আপনি প্রশ্ন করেন বা আইবিএস নিয়ে যদি আলোচনা হয়ে থাকে, তো প্রথম জানুন কি আইবিএস এর সমস্যাটা কি। আইবিএস এর ফুল ফর্ম হচ্ছে ইরিটেবল বাউল সিনড্রোম। এই রোগটা কোনো বয়স কোন ফ্যাক্টর নয়, কি ছোট বাচ্চাকে হবে বা আফটার 40 হবে, বা ছেলেদের হবে বা মেয়েদের হবে, যে কোনো প্রাণী হতে পারে। এবার এই সমস্যা হওয়া আসল কারণটা কি, সিমটমসগুলো কি, এগুলো নিয়ে সমস্যা ডিপলি আলোচনা করব আজকে। এরকম একটা টপিক আইবিএস, যাকে বলা কি খুবই ভয়ঙ্কর রোগ, হ্যাঁ, আর খুবই মানে খারাপ রোগ, এটা বলে দিয়েছে। কারণটা হচ্ছে কি, যারা হয়ে থাকে তারা একটা প্যানিক, একটা মেনিয়া নিয়ে ওটা ভুগতে থাকে। মানে হয়তো ওরা খাওয়ার পরেই হয়তো ওরা স্টুল পেয়ে যাবে, এই একটা টেন্ডেন্সি ওদের থাকে, বা কোথায় কোনো সময় যাবো, আমি বেরোবো, সেই সময় যদি আমাদের যদি টয়লেট আমি পেয়ে যাব। তো এই ধরনের যে প্রবলেমগুলো যে অ্যারাইজটা হয়, যেরকম আইবিএস মধ্যে কি হয়, প্রথম আপনি দেখতে পারবেন আইবিএস এর মধ্যে আপনার স্টুলটা কিন্তু ক্লিয়ার হয় না। একটা মানুষের যে স্টুল আছে, সকালবেলা একবার হয়ে গেল, তাতে আপনি সারাদিন ফ্রেশ আছেন, আপনি কাজকর্ম করলেন, কিন্তু সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু আপনার যদি বাউলসটা যদি ক্লিয়ার না হয়, মানে আপনার একবার যদি পেট যদি পরিষ্কার না হয়ে থাকে, তাহলে কি হবে, তাহলে আপনার সবসময় মনটা কিন্তু খারাপ হয়ে থাকবে, কোনো কাজকর্ম কিন্তু ভালো লাগবে না। তো এর মধ্যে কি হয়, আপনার বাউলসটা ক্লিয়ার হয় না। আর
পেটের মধ্যে আপনার একটা মানে অস্বস্তি ফিল হয়, মানে আপনি দেখবেন পেটের মধ্যে কিন্তু এটনি মারতে চালু হয়ে যায়, মানে পেটের মধ্যে একটা মোচড় দিতে চালু হয়ে যায়, যেখানে আপনি সবসময় যাবেন মনে হচ্ছে পায়খানা হবে কিন্তু পায়খানাটা হচ্ছে না, বা হলেও কি হচ্ছে খুব আপনার পায়খানাতে কাদা কাদা মতন হচ্ছে। স্টুলের একটা কিন্তু রূপ আছে, যেটা হচ্ছে আপনার সলিড যদি হয়ে থাকে সেটা হচ্ছে আপনি মানে একদম পারফেক্ট আছেন, কিন্তু যখনই আপনার কাদা কাদা ভাবটা রয়েছে না, তার মানে রয়েছে ওটা আপনার আমাশার সমস্যা রয়েছে। এবার দেখুন এখানে আমরা এরকম পেশেন্ট পাই যাকে আমরা বলি কি আপনি আমাশার সমস্যা নিয়ে ভুগছেন, তারা কিন্তু একটা কথা বলে কিনা একটু কিন্তু আমার আমাশা হচ্ছে না, কিন্তু আমাশাটা আপনি বুঝবেন কি করে? বুঝবেন যখন আপনি ফ্লাশ করবেন, আপনি যখন স্টুল করে আসলেন, তারপরে যখন ফ্লাশটা করবেন তখন ফ্লাশ করার পর দেখবেন আপনার কিন্তু আপনার পুরোপুরি ক্লিয়ার হলো না, ঠিক আছে, জায়গাটা কিন্তু ময়লা রয়েছে। এবার যখনই আপনি স্টুলটা ক্লিন করে নিলেন, জায়গাটা পরিষ্কার করছেন, তখন দেখবেন হাতের মধ্যে একটা আটা আটা ভাবটা রয়েছে, ঠিক আছে, এইটা মানে হচ্ছে আপনার আমাশা ধাপটা রয়েছে। তো এই আমাশা যে সাদা সাদা পড়বে সেটাই আমাশা হয় না, অনেক সময় কি হয় আমাশা যদি সামান্য যদি থাকে আপনার স্টুলের সঙ্গেও কিন্তু বেরোতে থাকে, তার জন্য কি হয় আপনার কিন্তু শরীর কোনোদিনই কিন্তু ভালো হবে না, শরীর আস্তে আস্তে কিন্তু খারাপ হতে থাকবে। কারণটা হচ্ছে কি আমরা যে খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করলে কি হচ্ছে প্রথমে আপনার রস তৈরি হয় খাওয়ার পর, এবার কি হলো খাওয়ার পর আপনি রস তৈরি যদি না হয় তাহলে রক্ত হবে না, মাংস হবে না, মেদ, অস্থি, মজ্জা, শুক্র, 7 নম্বরের জায়গা হচ্ছে শুক্র। তো আপনার খাবার পরে কি হচ্ছে, আপনার খাবার পরে হচ্ছে আমাশা। তো আমাশা যদি আপনার হয়ে যাচ্ছে তাহলে কি হচ্ছে আপনার আপনার খাবার কিন্তু লাগছে না শরীরের মধ্যে। আপনি এবার বলেন কি আমি তো খেলাম, তো তারপর তো আবার তো আমি খাচ্ছি, তো তাহলে আমার খাবারটা যাচ্ছে কোথায়? অবশ্যই ডাইজেস্ট হচ্ছে, কিন্তু ডাইজেস্ট হওয়ার যে সময়টা রয়েছে না, সে সময় থেকে বেশি সময় নিয়ে নিচ্ছে। এবার ধরুন আমি একটা খাবারকে খেলাম, খাওয়ার পর আমার একটা খাবার 1 ঘন্টার মধ্যে ডাইজেস্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু কি হচ্ছে সেই খাবারটা 3 ঘন্টা ধরে পড়ে রয়েছে, পেটটা আপনার ফুলে থাকছে, ঠিক আছে, 3 ঘন্টা পর সেটা ডাইজেস্টটা হলো, তারপর কি হলো আপনার আবার কিন্তু এই খিদেটা পেলো। তো খাবারকে টাইম দিয়ে আপনাকে ডাইজেস্ট করতে হবে, ডাইজেশন পাওয়ার যদি আপনার উইক হয়ে থাকবে তাহলে কি হবে আপনার এইরকম সমস্যা তো হতে থাকবে। কারণ কি এই সমস্যাটা ময়লাটা কিছুক্ষণ যদি পড়ে থাকে তাহলে কি হবে, শ্যামলা হবে ওই জায়গাটা। আজকে একটা নর্দমার মধ্যে আপনার জল জাম হচ্ছে, ঠিক আছে, সেখানে আপনি কি করবেন, সেখানে দেখবেন একটা ব্যাড স্মেল হতে চালু হয়ে গেল, জল যেহেতু জমছে, তো ব্যাড স্মেল যখনই হবে তখন কি হবে আপনার আস্তে আস্তে করে ওখানে শ্যামলা হতে চালু হয়ে যাবে, ঠিক আছে, তো আবার লাইনটা পুরো জাম হয়ে যাবে। তো আপনাকে ময়লাটাকে সরাতে হবে, মানে আপনার যে পুরনো যে আমাশাটা হচ্ছে, আমাশা যাতে না হয় তার চিকিৎসা করতে হবে। আমাশা হয়ে গেল, এবার আপনি কি করলেন, থামা চাপা দিয়ে রাখলেন, আপনি হয়তো যাতে আমার না হয় তার জন্য আপনি কিছু ওষুধগুলো খেলেন, কিন্তু আমাশাটা হচ্ছে কেন তার চিকিৎসাটা করুন, এটা নিয়ে আমরা আজকে আলোচনা করবো। অবশ্যই ডাক্তার, সব বিষয় নিয়ে আমরা আলোচনায় ফিরবো, তবে আমাদের সঙ্গে বন্ধু আছেন, তার সঙ্গে একটু কথা বলবো। কে আছেন? নমস্কার। হ্যালো, হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমার নাম মৌমিতা সাহা, আমি কালীচক থেকে বলছি। আচ্ছা আচ্ছা, মৌমিতা বলুন কি সমস্যা আপনার? সমস্যা বলতে আমি একটু মানসিক প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছি। আচ্ছা, মানসিক সমস্যা, কি ধরনের সমস্যা একটু শেয়ার করতে পারবেন? মানে ধরুন মাঝের মধ্যে মুড সুইং করে যাচ্ছে, ভালো লাগছে না, বা কোনো কাজ ধরুন করছি, করতে করতে হঠাৎ করে খুব বিরক্ত লাগছে, এরকম। আচ্ছা, বয়স কত? 23 বছর। 23 বছর। আচ্ছা, কোন রকমের শারীরিক অসুস্থতা আছে, মানে তোমার মেডিসিন খেতে হয়? হ্যাঁ, মানে আমার ওই শ্বাসকষ্টের প্রবলেম হয় মাঝের মধ্যে, তো সেই ক্ষেত্রে একটা ওষুধ খাই। আচ্ছা বেশ। পিরিয়ডটা কেমন হয় আপনার, মাসিক ধর্মটা কেমন হয়? 32 দিন ছাড়া হয়। 29 ছাড়া হয়। আর তার যে কালারটা কেমন, লাল না কালচে? মানে নরমালি জমা জমা থোক থোক ভাব থাকে? তুমি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। মানে ক্লটিং হয় কি, সেটা কি জমা জমা রক্ত বেরোয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বেশ। বা হোয়াইট ডিসচার্জ হয় আপনার, সাদা স্রাব হয়? হ্যাঁ, ওটা হয়। এর জন্য কোনো সোনোগ্রাফি এটা রিপোর্ট হয়। করা হয়েছিল? হ্যাঁ, বলুন। কোন রকম সোনোগ্রাফি রিপোর্ট করা হয়েছিল? না। হয়নি। দেখুন আমি আপনাকে বলবো সব থেকে আগে আপনি একটা সোনোগ্রাফি রিপোর্ট করান। যে কোনো চিকিৎসা করার আগে আগে জানতে হয় কি সমস্যাটা হচ্ছে কোথায়। আপনি যে ফোন করলেন, ফোন করে বললেন কি আমার একটা মেন্টালিটি একটা সমস্যাটা রয়েছে, তার জন্য আমি কি করব, বা তার জন্য যে আমি ওষুধটা খেয়ে যাচ্ছি। আর এই মেন্টালি সমস্যাটা হচ্ছে কেন সেটা কি জানুন না। আজকে যেটা সমস্যা নিয়ে আমরা টপিকটা নিয়ে স্টার্ট করেছিলাম আইবিএস নিয়ে, এই আইবিএসটা হয় কেন তার সাথে চিকিৎসাটা করুন। আইবিএস হয়ে গেল তারপরে আমি চিকিৎসা করলাম, সেটা অন্য চিকিৎসা হয়, 2 ধরনের চিকিৎসাটা হয়, ঠিক না। তো আপনার যে প্রবলেমটা রয়েছে না, একটু রিপোর্ট আপনি করুন, রিপোর্টটা করে আপনি দেখুন কি আপনার সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে পিসিওডি আছে কিনা,
ঠিক না? এরপর দেখুন, একটা 23 বছর মেয়ে, আপনার যদি ব্রেনে যদি এরকম যদি সমস্যা হয়ে থাকে, তাহলে আমি তো বলবো আপনার লাইফ পুরো হেল হয়ে গেল। আপনি কোনো কাজকর্ম কিছুই করতে পারবেন না, সবসময় আপনি একটা আতঙ্কের মধ্যে থাকবেন, প্যানিক মধ্যে হতে থাকবেন, আপনার কোনো জায়গায় আপনি যেতে ভালো লাগবে না। তো এইরকম যদি হয়ে থাকে তাহলে আপনি ফ্যামিলি এখন করবেন কি করে, ঠিক না? তো অনেক কিছু ব্যাপার আছে। তো আমি আপনাকে বলবো কি, ভালো করে চিকিৎসকের কাছে চিকিৎসা করান ঠিক মতন। কারণটা হচ্ছে কি, আপনি ওষুধ যে খাচ্ছেন না, সেটা খেয়ে আপনি ভাবছেন যে ভালো হয়ে যাবো, কোনোদিনই ভালো হবে না। সেই ওষুধ খাওয়ার পর আপনার লেদার্জি আসবে। সবসময় ওরা কিন্তু ঘুমের ওষুধ দিয়ে রাখে, যাতে পেশেন্ট সবসময় ঘুমের মধ্যে পড়ে থাকবে, বাড়ির লোক বলবে কি না আমার কিন্তু ঠিক আছে, শান্ত রয়েছে। আরে শান্ত কিসে রয়েছে, তো ওষুধ খাওয়ার পর শুয়ে পড়েছে, ঠিক আছে? তো ঘুমের ওষুধটা না খেয়ে আপনাকে প্রপার চিকিৎসা করান। আয়ুর্বেদ মধ্যে চিকিৎসা আছে, মস্তিষ্কেও যেটা ব্রেনে যে প্রবলেমটা হয় তার মধ্যেও আমাদের শিরোধারা, শিরোবস্তি, শিরোলেপ্টার হয়, যেখানে উইদাউট মেডিসিন আপনি প্রবলেম থেকে বেরোতে পারবেন। তো একটা সোনোগ্রাফি রিপোর্ট করবেন, আর আপনি কি ওষুধ খাচ্ছেন সেই ওষুধটা নিয়ে আপনার কাছাকাছি যে চেম্বারটা পড়বে সেখানে এসে যোগাযোগ করুন, যাতে আপনি পার্মানেন্ট আপনি সলিউশন পাবেন। একদম। আসলে পার্মানেন্ট সলিউশন পেতে হলে আমাদের একটা দিকে ভীষণ আমরা নজর রাখি, সেটা হচ্ছে নো সাইড এফেক্ট। কোনো সাইড এফেক্ট নেই। তো মানসিক সমস্যা বা নার্ভের সমস্যা যখন মেডিসিন খাই, তখন এই সাইড এফেক্ট নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা আমরা করি। সত্যি যদি এই ভাবনা চিন্তা আপনি করেন, তাহলে এই ভাবনা চিন্তাটা অযথা নয়। আপনি যে মেডিসিন খাচ্ছেন তার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তো দেখে নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনার। তাই আপনাকে আমরা বলছি, আমাদের মেডিসিনে অর্থাৎ এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের মেডিসিনে পার্শ্ব প্রতিক্রিয়া নেই। পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন মেডিসিনের মাধ্যমে আপনি আপনার সমস্যা থেকে নিরাময় পাবেন, সেটা যে কোনো ধরনের সমস্যা হোক না কেন। আলোচনায় ফিরবো, তবে তার আগে দেখবো কে আছেন। নমস্কার। হ্যাঁ, নমস্কার ম্যাডাম। কে বলছেন? হ্যাঁ, আমি রাহুল রাও কথা বলছি মেছেদা থেকে। মেছেদা থেকে, হ্যাঁ বলুন, কি সমস্যা? সমস্যা বলতে আমার পিম্পলসের এখন প্রচুর সমস্যা হচ্ছে, মানে আগে হতো না এটা, কিন্তু এখন বর্তমানে প্রচুর হচ্ছে পিম্পলস। পিম্পলস? হ্যাঁ, পিম্পলস মানে আমার ব্রণ হচ্ছে মুখে। বয়স কত তোমার? বয়স 27। 27 বয়সে যদি পিম্পলস হচ্ছে, তো আপনি এখন কোনো ডাক্তারকে দেখাচ্ছেন? না, এটা বেশি দিন হচ্ছে না, আমার হয় না সাধারণত পিম্পলস, কিন্তু এই কিছুদিন যাবত আমি বাইরে আছি, তো সেই কারণে হচ্ছে কিনা বুঝতে পারছি না। তো বাইরের খাবার দাবার খেতে হয়, তো ওটা কি কোনোভাবে কি ওষুধ বা মেডিসিন দিয়ে কি কমানো যাবে? না, কমানো তো অবশ্যই যাবে, কিন্তু আমি তো কমানোর কথা বলি না, আমি তো বলি কি করে নির্মূল করবেন আপনি। প্রথম আপনাকে বলি, আপনার পেট পরিষ্কার হয় কি? এখন হচ্ছে না। এখন হচ্ছে না, তো এটা একটা প্রথম কারণ আমি পেলাম, যেটা হচ্ছে আপনার পেট পরিষ্কার হয় না। আর সেকেন্ড প্রবলেমটা হচ্ছে আপনি জল কম খান, ঠিক আছে? তো জল আপনাকে বেশি করে খেতে হবে। আর থার্ড নাম্বার, আপনার যে বয়সটা রয়েছে, এই বয়সের মধ্যে মানুষরা নেশার দিকে খুব যায়, তাই আমি বলবো কোনো রকম নেশা করবেন না। আর পিম্পলসকে দেখুন, একটা বয়স আছে, ধরুন আপনার বয়স যদি 16 বছর হচ্ছে, 16 থেকে 20 পিরিয়ডের মধ্যে হারমোনসে চেঞ্জেস হয়। তো হারমোনসে যখন চেঞ্জেস হয় তখন কিন্তু পিম্পলস হওয়াটা একটা নর্মাল ব্যাপার, সবারই হয়। এই বয়স থেকে সবাইকে বেরোতে হয়, আর এই বয়সের মধ্যে পিম্পলস হওয়াটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু আপনার বয়সটা কত ছিল? 27 বছর বয়স। 27 বছর বয়সের মধ্যে পিম্পলসটা আপনার হবে কেন, ঠিক না? অনেকজনে দেখবেন 38 বছর বয়স হয়ে গেল, 40 বছর বয়স হয়ে গেল, কিন্তু এই সময় যে আপনার পিম্পলসটা হয়, আপনি সবসময় একটা ক্রিম ইউজ করছেন, সবসময় আপনি একটা চিন্তিতে আছেন যে আমার একটা দাগ হয়ে গেল, দেখুন মুখটা কত একদম ফর্সা, দেখতে ভালো আছি, আমি কিন্তু যাবো আজকে বিয়ে বাড়ি, আজকে আমার একটা দেখুন একটা লাল পিম্পলস হয়ে গেল, সেটা নিয়ে তারা একটু চিন্তিত থাকে। আরে চিন্তিতের ব্যাপার থেকে আগে আপনি দেখুন কি আপনার পেটের অবস্থাটা কেমন রয়েছে, ঠিক না? আপনার লিভারের সমস্যা থেকেই আপনার কিন্তু পিম্পলস গুলো হয়। আপনি একটা সোনোগ্রাফি রিপোর্ট করান, সোনোগ্রাফি রিপোর্ট করে দেখুন আপনি ফ্যাটি লিভার নিয়ে ভুগছেন, আর যে কারণের জন্যই আপনার কিন্তু এই সমস্যাগুলো আসছে। তো লিভারে যদি চর্বি হয়ে থাকবে, তাহলে কি হবে? আপনার ব্লাড পিউরিফায়ার হবে না, রক্ত পরিষ্কার হবে না, রক্ত যদি পরিষ্কার না হয়ে থাকে তাহলে এইরকম সমস্যাগুলো হবে। মলমূত্র যদি যাদের পরিষ্কার হয়, মানে পেট পরিষ্কার হবে, পেটসাপটা যদি আপনার ক্লিয়ার হয়ে থাকে, শরীরের মধ্যে কোনো রোগ আসবে না। এখানে যদি আপনার প্রবলেম হয়ে থাকে তাহলে কিন্তু হবে। আজকে যে টপিকটা আমাদের আইবিএস নিয়ে ছিল, তো আইবিএস নিয়ে যেটা বলবো কি, আপনার দেখবেন আইবিএস এ যাদের সমস্যা হয়ে থাকে তারা কিন্তু অনেক সময় সিএলডি মতন ক্রনিক লিভার ডিজিজ নিয়ে আপনি ভুগতে থাকেন। তাতে কি হয়? আপনার লিভারটা কিন্তু কোনো রকমই কাজ করছে না, মানে ডাইজেশন যে ভিকটা রয়েছে সেটা কারণটা হচ্ছে কি আপনার লিভার কোনো রকমই সাহায্য করছে না। তো এই রোগের মধ্যে আপনাকে
প্রথম যদি বলবো কি আপনি যদি কোনো রিপোর্ট করে যদি দেখতে চান তো আপনি শুধু সামান্য একটা স্টুলের রুটিন রিপোর্টটা করবেন, ঠিক না? স্টুলের রুটিন রিপোর্টের মধ্যে মিউকাস একটা পার্ট আছে, সেখানে দেখতে পারবেন কি আপনার মিউকাসটা কিন্তু প্রেজেন্ট রয়েছে, মানে আপনার স্টুলের সঙ্গে কিন্তু মিউকাসটা যাচ্ছে, মিউকাসটা হচ্ছে আপনার মানে আমাশা। তো এই প্রবলেমটা আপনি জানতে পেলেন। এইবার এখান থেকে যে বেরোনো যে রাস্তাটা কি আছে, এখান থেকে বেরোনোর রাস্তা একটাই আছে, সেটা হচ্ছে আয়ুর্বেদ। আয়ুর্বেদ ছাড়া আপনি আয়ুর্বেদকে কোনোদিনই ভালো করতে পারবেন না। কেন কি আমার যে মানে আমি যতদিন ধরে প্র্যাকটিস করছি আর আমার যে এক্সপিরিয়েন্সটা রয়েছে, আমার যে নলেজটা রয়েছে, তার মধ্যে আমি একটা রোগীকে দেখতে পেলাম না যারা আইবিএস নিয়ে ভালো হয়েছে। অনেক বড় বড় কখন কেউ ভেরোর যাচ্ছে, কেউ হায়দ্রাবাদ যাচ্ছে, কোন জায়গায় যাচ্ছে, আলাদা স্টেটের মধ্যে ট্রিটমেন্ট করছে, বড় বড় নাকি লিভারে ডাক্তারবাবুরাও সঙ্গে দেখা করছে, কিন্তু তারপরেও কিন্তু ওরা ভালো করতে পারছে না। কেন ভালো করতে পারছে না? তাদের কাছে ওষুধ নেই। আজকে দেখুন, আপনি কোনো ডাক্তার কাছে যাবেন, ওদের কাছে ওষুধ নেওয়ার বাধ্য হয়ে আপনাকে একটা প্রেসক্রিপশন করে একটা ওষুধ লিখে ছেড়ে দেবে, কিন্তু আলটিমেটলি আপনি সলিউশন তো পাচ্ছেন না। এই যে যদি ঘুরে না ঘুরে আপনি আয়ুর্বেদিক চিকিৎসা করুন। আয়ুর্বেদের মধ্যেই আপনার আইবিএস এর পুরোপুরি ট্রিটমেন্টটা রয়েছে, যেখানে আপনি সামান্য কিছুদিন শোনার পর কিন্তু সমস্যা থেকে বেরোতে পারবেন। আদারওয়াইজ আমি এটাও পেশেন্টকে পেয়েছি যারা দীর্ঘদিন ধরে ডাক্তারকে দেখাচ্ছে, তারা কিন্তু বলে দেওয়া হয় কি তাদেরকে সাইকিয়াট্রিস্টকে দেখাও। এবার পেশেন্ট কি পাগল হয়ে গেছে, ও সাইকিয়াট্রিস্টকে দেখাবে? ওরা বলে থাকে আপনার মেনিয়া রোগ আছে, আপনার কোনো রোগ নেই, মনে রোগ আছে আপনার ডাক্তারকে দেখান, সাইকিয়াট্রিস্টকে, তারাই আপনাকে ট্রিটমেন্ট করতে পারবে। তো আলটিমেটলি দেখুন, পেশেন্ট এসেছিল পেটের সমস্যা নিয়ে, তাকে পাঠিয়ে দেওয়া হলো পাগলখানাকে, মানে সাইকিয়াট্রিস্টকে দেখাতে। তো আমি বলবো এই ধরনের চিকিৎসাটা না করে আপনি আইবিএস এর চিকিৎসাটা করান। আর আইবিএস এর চিকিৎসার জন্য আপনাকে খাওয়ার যেটা নিষেধ থাকে, যে মানুষরা অত্যধিক খালি পেট থাকে, যে মানুষরা অত্যধিক জাঙ্ক ফুড ফাস্ট ফুড খায়, যে মানুষরা বাইরে খাওয়ার উপরে ডিপেন্ড বেশি থাকে, নেশা বেশি করে থাকে, তাদের কিন্তু সমস্যাগুলো বেশি হয়। এর মধ্যে আপনাকে পালক জাতীয় জিনিস, মানে শাক জাতীয় জিনিসটাকে আপনাকে অ্যাভয়েড করতে হয়, রুটিকে অ্যাভয়েড করতে হয়, ভাত খেতে হয়, তার সাথে আপনি জল বেশি করে খান, ঠিক আছে? আর এর সাথে সাথে আপনাকে খালি পেট থাকতে বারণ করছি, যোগা প্রাণায়ামের সঙ্গে অবশ্যই যুক্ত থাকুন, ঠিক আছে? যাতে আপনি কোনো রকম ফিজিক্যাল এক্সারসাইজ আপনি করুন। এর সাথে সাথে আপনি যেটা করতে পারেন, দই ঘোলে এর মধ্যে খুব একটা বড় রোল রয়েছে, মানে যাকে ছাঁচ মাঠা বলা হয়। এটা যদি সেবন করা হয় তাহলে কিন্তু পেশেন্টকে আইবিএস এর মতো সমস্যা থেকেও কিন্তু বেরোনো যায়। এইবার আইবিএস এ আমাশার শত্রু কি? আমার শত্রু হচ্ছে বেল। যদি পাকা বেলে যদি শরবত পাওয়া যায়, সেটা অসাধারণ, মানে ওর তুলনা তো কোনো মেডিসিন তুলনা করা যায় না। তো আইবিএস এর মধ্যে যদি প্রবলেম হয়ে থাকে, আপনি বেলের শরবতটা খান। তো দেখুন, কিছু অনেক আপনাকে এই যে ঘরগুলো টোটকাগুলো বললাম, এটা যদি আপনি করতে থাকেন না, তাতে আপনি অনেকটা ভালো থাকবেন। কারণ কি, পেট আমাশা হলে বলে আপনার পেট কিন্তু গরম হচ্ছে, তো আলটিমেটলি আপনাকে করতে হবে পেটকে ঠান্ডা রাখতে হবে। যত আপনি পেটকে ঠান্ডা রাখবেন, তত আপনার সমস্যাটা থেকে মুক্তি থাকবেন। এবার আপনি বলবেন যে আমি দুধ খাবো, আর দুধ খেলে তো হবে না। আপনি বলবেন আমি মাংস খাবো, আমার মাংস খেলে আমার শরীরের মধ্যে জোর আসবে। আরে কে বলেছে আপনাকে মাংস খেলে শরীরের মধ্যে জোর আসবে? দাদা, আপনি যে যার মাংস খাচ্ছেন, আপনি কি জানেন কি ও মেল আছে না ফিমেল আছে? আপনি মুরগি মাংস খাচ্ছেন, মুরগি মাংস আপনি বলতে পারবেন কেউ আপনি কি মেল খেয়েছিলেন না ফিমেল খেয়েছিলেন? কোনো জাতি নেই ওটা, ঠিক আছে? ওটাকে আপনাকে হাইব্রিড দিয়ে, তাকে যে একদিনে মুরগি আপনার এত বড় হয়ে যায়, সে ওখানে খেয়ে আপনি ভাবছেন কি আমার মানে প্রোটিন বাড়বে, আমার শরীরের মধ্যে জোর বাড়বে না। সেখানে হয়তো উল্টো আপনার ক্ষতি হবে, হারমোনসে আপনার ইমব্যালেন্স হতে চালু হয়ে যাবে। কেন কি, আপনি হারমোনসে যে ওকে ওষুধ দেওয়া হলো, সেই আপনি মাংসটা ইনটেক করলেন। প্রোটিন যদি আপনার দরকার আছে, তা প্রোটিন আপনি ভেজিটেরিয়ানের মধ্যে যত প্রোটিন আছে না, তত ননভেজের মধ্যে নেই। এটা কিন্তু মানুষের সাইকোলজিক্যাল ব্যাপার, যে আমি ডিম খাবো, মাংস খাবো, আমার প্রোটিন আসবে শরীরের মধ্যে, কিছু আসবে না, উল্টো আপনার চর্বি আসবে। আর চর্বি আসাটা শরীরের মধ্যে খারাপ। আজকে যে কোনো বড় রোগ, ধরুন সুগার বলুন বা যে কোনো ডিজিজ বলুন, সবার কিন্তু ডিজিজ হওয়ার প্রথম কারণটা কি হয়? আমাদের শরীরের মধ্যে ওবেসিটি। আপনার যদি পেটের মধ্যে যদি চর্বি জমে থাকে, আপনার শরীরের মধ্যে যদি চর্বি জমে থাকছে, তার মানে কি আপনি অ্যানিমাল প্রোটিন উপরে আপনি বেশি নির্ভর রয়েছেন। তো অ্যানিমাল প্রোটিনটাকে আপনাকে অ্যাভয়েড করতে হয়, ঠিক না? একদম। আমাদের সঙ্গে বন্ধু আছে, কথা তো বলতেই হবে, কিন্তু তার আগে একটা কথা না বলে পাচ্ছি না, কারণ প্রচুর হেল্পলাইন আমাদের ফোন আসে, প্রচুর বন্ধুদের সঙ্গে আমাদের কথা বলতে হয়। সেখানে একটা কথা দেখি আপনাদের প্রত্যেকের ভীষণ কমন থাকে, যে ডক্টর বি শর্মার কথা শুনতে ভীষণ ভালো লাগে। ডাক্তারবাবুর কথা শুনলে খুব নিজের মানুষ বলে মনে হয় যেন ডাক্তারবাবু আমাদের জন্য কিছু বলছেন, আমাদের কথা ভীষণ রকম ভাবে ভাবছেন, এবং সে কারণে আমরা যোগাযোগ করতে চাই। অর্থাৎ ডাক্তারবাবুকে আপনারা পছন্দ করেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রত্যেকজন অভিজ্ঞ চিকিৎসক
এমনই মানুষ, আসলে একজন চিকিৎসককে খুব ভালো মনের মানুষ হতে হয়, খুব ভালো মনের মানুষ এনারা, পাশাপাশি খুব অভিজ্ঞ চিকিৎসক অবশ্যই, তার পাশাপাশি আমাদের মেডিসিন, আমাদের পঞ্চকর্মার ডিপার্টমেন্ট, অর্থাৎ যদি একটা প্যাকেজ ধরি না, এই প্যাকেজটাকে আপনি 100তে 100 দিতে বাধ্য। আর সে কারণে বলছি, সময় নষ্ট না করে যারা এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে যোগাযোগ করতে চাইছেন, এনবিপির নিজস্ব নাম্বার অর্থাৎ 9830235527 বা 37, এই দুটি নাম্বার প্লিজ নোট করুন, ফোন করুন আর যোগাযোগ করুন। কে আছেন আমাদের সাথে একটু দেখবো। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি সরকার বলছি। ভালো করে বোঝাই যাচ্ছে না, একটু জোরে বলুন। বলছি কৌশিক সরকার বলছিলাম রত্নেশ্বর। কি সমস্যা আছে? সমস্যা বলতে ওই মানে আমার কন্টিনিউ হিস্ট্রি ওঠে, মানে বেশিরভাগ সময় মানে আমি জল খেলে ওটা হিস্ট্রিটা উঠতে থাকে, কেন জানি না এটা। জল কি ওই হিচকি উঠতে থাকে? হিস্ট্রি ওঠে, আরো হিস্ট্রিটা বেশি ওঠে। শরীরের মধ্যে যখন আপনার জলে আপনার মাত্রাটা কমে যায়, তখন কিন্তু দেখা যায় হিচকি হতে চালু হয়ে যায়। আপনি এটা কি করবেন? গ্যাসের সমস্যাও আছে। হ্যাঁ, সেটা আছে, আমি জানি। আপনাকে প্রথম যেটা করতে হবে, হিচকির জন্য একটা উপায়টা আপনার বলে দিই, এটা আপনি বাড়িতেই করুন। কি করতে হবে? একটা শসা নেবেন। শসা নেওয়ার পর শসাকে আপনি উপরে যে কাভার গুলো রয়েছে সেটাকে আপনি কি বলেন? ছিলকাকে খোসা। হ্যাঁ, খোসা। খোসা, শসা কি খোসা, যেটা হচ্ছে খোসাকে আপনি রাখবেন, ঠিক আছে? ওটাকে বাদ দেবেন না। এবার কি করবেন? সেটা একটা মিক্সির মধ্যে জুস বার করুন, ঠিক আছে? ওটা সমেত ওটা নিয়ে আপনি একটা মিক্সির মধ্যে আপনি জুস বার করুন, আর সেইটা আপনি খেতে চালু করুন, ঠিক আছে? দেখুন আপনার হিচকি আসা বন্ধ হয়ে যাবে। অনেক পেশেন্টরা আছে, ফোন করে, ডাক্তার ওরা আমাকে প্রচুর কিন্তু হিচকি আসছে, আমি কি করব? হিচকি বন্ধই হচ্ছে না। তার একটাই উপায় আছে, যেটা আমি বললাম, শসা কি খোসা, ওটা দিয়ে আপনি মিক্সিতে জুস বার করে ওটা আপনি 1 গ্লাস করে খান, আপনার ইমিডিয়েট দেখবেন হিচকি আসা বন্ধ হয়ে যাবে। মানে কি হলো? আপনার শরীরের মধ্যে জলের মাত্রাটা কমে যাচ্ছিল। এবার আপনি একটা আর কথা বললেন, যেটা হচ্ছে আমার গ্যাসের সমস্যা রয়েছে। আজকে ধরুন ভারতবর্ষের মধ্যে বলতে গেলে 100-এর মধ্যে 99 লোকের কিন্তু গ্যাসের সমস্যা নিয়ে ভুগছে। পেট পরিষ্কার হচ্ছে না, ফ্যাটি লিভার নিয়ে সমস্যা রয়েছে, মানে পেটের মধ্যে এত রোগগুলো নিয়ে ভুগছে। তারপরে বলবে কি ডাক্তারবাবু আমার কিন্তু এই রোগটা হলো কি করে বলুন তো? আমি তো কিন্তু নেশা করতাম না, আমি তো কিন্তু কোনো বাজে জায়গায় যেতাম না, আমি তো কিন্তু কোনো বাজে কাজ করতাম না, তাহলে আমার এই রোগটা হলো না কেন? তো আপনি যে গ্যাস নিয়ে ভুগছিলেন তাকে আপনি কি ভেবেছিলেন? আমি আগের সপ্তাহে একটা প্রোগ্রাম করেছিলাম, পেটের ব্যথা। একটা সাধারণ মানুষের পেটের যে ব্যথা, মানুষ হার্ট অ্যাটাক হয়ে যায়, কারো আইডিয়া ছিল না। এটা আমি হয়তো প্রথম আপনাদেরকে বলেছি, কিন্তু এটা বাস্তব বলেছি। সামান্য একটা গ্যাসের সমস্যা, সামান্য একটা পেটে ব্যথা, কিন্তু মানুষের মৃত্যু হয়ে যায় সেটা নিয়ে। তো আমি বলবো কি, খেলাধুলা করবেন না। আজকে আমতলাতে একটা পেশেন্ট দেখলাম, গলব্লাডারে ক্যান্সার, ঠিক আছে? পেশেন্ট এসে বলছে আমাকে, আপনি যা পারুন কিন্তু পেশেন্টকে বাঁচিয়ে নেয়। কিছু ভাবেই না, আপনি নিয়ে যান এই পেশেন্টকে, আমার দরকার নেই পেশেন্টকে দেখার। এখন এই পেশেন্টকে দেখার পর আমি তো বদনাম হয়ে যাবো না? তাই বদনামি নেবো কেন? আপনার পিঠ ঠিকই গেছে, তখন আপনি আমার কাছে এসছেন কেন? এতদিন আপনি কোথায় ছিলেন? ঠিক আছে? তো আজকে ক্যান্সার, স্টমাক ক্যান্সার, আমরা বারবার একটাই কথা বলি যে আপনার শরীরের মধ্যে যে কোনো জায়গায় ক্যান্সার হোক না কেন, ক্যান্সারকে কিন্তু ট্রিটমেন্ট করা যায়। কিন্তু পেটে যদি ক্যান্সার হয়ে যায়, এবার আমি যে ওষুধ দেবো সেটাও তো আপনি ডাইজেশন করতে হবে। সেটা যদি বমি করে যদি আপনি বার করে দেন, তাহলে কি করে ভালো হবে? ঠিক আছে? তো এবার ব্যাপারটা হচ্ছে কি, কথা একটাই কি, যেটা হচ্ছে স্টার্টিং স্টেজের মধ্যে, আপনি আর্লি স্টেজের মধ্যে আমার কাছে রুগী আসে না। রুগী আসবে যখন সব জায়গায় হেরে যাবে, তখন হয়তো পাড়ার মধ্যে কোনো একজন বলবে কি তুমি সেই ডাক্তারের কাছে চলে যাও, সেই হয়তো উনি বাঁচাতে পারবেন। আমি কি ভগবান আছি নাকি লাস্টে গেছে আমি কি কোনো হাত গুলিয়ে দেবো কি ভালো হয়ে যাবে? যে কোনো জিনিসকে রিকভারি করতে গেলে আমাকে সময় দিতে হবে। অবশ্যই আমরা ক্যান্সার চিকিৎসা করি, অবশ্যই আমরা ক্যান্সার রুগীকে ভালো করি, প্রমাণ করেছি আমরা অনেকবার, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, চেষ্টা করুন কি টাইমলি আসা। তো সামান্য দেখুন একটা, উনি এবার বলছিলেন কি আমি পাড়ার কোনো ডাক্তারকে দেখাচ্ছিলাম, গ্যাসের সমস্যা নিয়ে আমি ওষুধ খাচ্ছিলাম, তার কিন্তু ছিল গলব্লাডারের মধ্যে ক্যান্সার ছিল। এবার ভাবছেন পাড়ায় যে ডাক্তারকে দেখাচ্ছিলেন সেটা পেশেন্টকে কত রকম মানে ফাঁসিয়ে রেখেছিল। যখন ব্লাস্ট হয়ে গেল তখন তারা হয়তো কোনো অনকোলজিস্টকে দেখাচ্ছেন, বা হয়তো তারা কিন্তু আমার কাছে আসছেন। তো এই ধরনের পেশেন্টগুলোকে বলবো, সামান্য যদি পেটে ব্যথা হয়ে থাকে, সামান্য যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে, পেটে যে কোনো রোগ হোক না কেন, আপনি ভালো কোনো চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসাটা করান, যাতে প্রপার ডায়াগনোসিস করতে পারে।
একদম। আর তার জন্য কি করতে হবে, প্রথমেই যে দায়িত্বটা পালন করতে হবে, যে স্ক্রিনে কিন্তু যাচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার, যে দুটি নাম্বার আমি বললাম সেই নাম্বারে আপনাদের ফোন করতে হবে। পাশাপাশি একটু জানিয়ে রাখবো, বনগায় কিন্তু আমাদের চেম্বার হয় এবং সেখানে ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। শ্যামপুরে ডক্টর এস ভাদুরীকে পাচ্ছেন, ডক্টর এস ঘোষালকেও আপনারা পেয়ে যান। ক্যানিং এ আপনারা ডক্টর আর দেকে পাচ্ছেন, দিল্লিতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। বহরমপুর মুর্শিদাবাদের বন্ধুদের জন্য বলবো চেম্বার আছে, ডক্টর এ হালদারকে কিন্তু পাচ্ছেন। শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন, বাঁকুড়াতে ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন, খড়গপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে এবং পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, এবং বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে পেয়ে যাচ্ছেন। ডিব্রুগড়ে ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেচেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। পুরুলিয়া আমাদের নতুন চেম্বার, দেখুন বলতে বলতে একেবারে চেম্বারের ডেট কিন্তু আসন্ন। পুরুলিয়া এবং ঝাড়গ্রাম পরপর কিন্তু চেম্বার রয়েছে, একেবারে মার্চের 1 তারিখ এবং 2 তারিখ থেকে কিন্তু শুরু হচ্ছে। থাকছেন অবশ্যই ডক্টর বি শর্মা সংস্থার ডিরেক্টর এবং থাকবেন অন্যান্য অভিজ্ঞ চিকিৎসকেরা, তো যোগাযোগ অবশ্যই করতে হবে। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গাসাগরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, রায়গঞ্জেও পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে এবং শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। এছাড়া আপনারা জানেন যে কলকাতায় মধ্যমগ্রাম চৌমাথার একেবারে কাছে আমাদের কিন্তু চেম্বার রয়েছে, এদিকে হাজরা অর্থাৎ শিশু মঙ্গল হসপিটালের একদম অপোজিটে আমাদের চেম্বার রয়েছে। এছাড়া হাতিবাগানে চেম্বার রয়েছে, খিদিরপুরে চেম্বার রয়েছে, হাওড়ায় শিবপুর, বাল্টিকুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে চেম্বার রয়েছে। দক্ষিণ 24 পরগনায় প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় চেম্বার রয়েছে। যোগাযোগ করার জন্য স্ক্রিনে রয়েছে আপনাদের জন্য এনবিপির একেবারে নিজস্ব দুটি নাম্বার, লাস্টে দেখবেন 27 এবং 37। কে আছেন বলবেন। নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? রমা মন্ডল বলছি আমি। রমা মন্ডল, কোথা থেকে বলছেন? নৈহাটি থেকে। নৈহাটি থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? আমার সমস্যা হচ্ছে না, নৈহাটি। টিভির ভলিউমটা একেবারে 0 করে দিন, একদম 0 করে দিন, আর বলুন কি সমস্যা আছে। আস্তে করে দাও। আমার না বাতের একটা প্রবলেম হয়ে গেছে, বুঝলি? আচ্ছা, মেডিসিন খাচ্ছেন? কোনো ডক্টর দেখিয়েছেন? মেডিসিন, হ্যাঁ, আমি ডাক্তার গৌতম দাসকে দেখাচ্ছিলাম বাতের। কোনো ডক্টরের নাম নেবেন না ম্যাডাম, মেডিসিন খেয়ে ভালো আছেন? না না না, এখন আপাতত আবার 4 মাস সময় খাচ্ছি, কিন্তু আমার সেই আচ্ছা, সব প্যাথে মোটামুটি করা হয়ে গেছে, এবার কি করবেন? দেখুন আপনি এখন হাত পাশে বেঁকেও যাচ্ছে, সেলাই টান ধরছে, পুরো আঙুল, আমি মানে ডান তরফটা আমার অতিরিক্ত। পেট পরিষ্কার হয় আপনার? না, সেরকম একটা হয় না। আপনি কি জানেন আপনার কি সমস্যা কি? আপনার যে বাত বললো, এটা কি বাত আছে আপনি জানেন? বলছে যে এটা জল বাত, এইটাই বলেছিল, মানে ব্লাড টেস্ট করে। তা আপনি তো রিপোর্ট গুলো তো অবশ্যই করেছেন, তা আপনি সেই রিপোর্ট গুলো নিয়ে এসে দেখা করেন না কেন? আপনি তো অনেক কিছু করলেন, ভালো তো হতে পারছেন না, একবার এটাও করে দেখে নিন না কি হয়। আপনি যে সমস্যা নিয়ে ভুগছেন, আপনি এবার টিভিতে শুনুন, আপনার কথা নিয়ে আমি একটু আলোচনা করব। আপনি যে সমস্যা নিয়ে ভুগছেন সেটা হচ্ছে রুমেটয়েড আর্থ্রাইটিস, যাকে আমরা বাংলায় বলে গিটে গিটে ব্যথা। এবার এই রোগের মধ্যে কি হয়, যত আমাদের স্মল জয়েন্ট আছে না, সমস্ত স্মল জয়েন্টের মধ্যে আমাদের কিন্তু ব্যথা হয়, ঠিক আছে? আস্তে আস্তে কি হবে, ডিফর্মিটি হয়ে যাবে, সব টেরা বাঁকা হয়ে যাবে হাতগুলো। তা আপনি যে অনেক প্যাথি করে নিলেন, কোন প্যাথি করার পর আপনি ভালো করতে পারলেন না, ভালো হবেও না। কারণটা হচ্ছে কি, এরা বলে দিয়েছে যতদিন আপনি বাঁচবেন ততদিন কিন্তু আপনাকে ব্যথা বড়ি খেয়ে যেতে হবে, কিন্তু ব্যথা বড়ি আপনি খেতে খেতে কিডনি খারাপ করে ফেলবেন। তা আপনি এর চিকিৎসা করান, যাকে আয়ুর্বেদ মধ্যে বলা হয় আমবাত। আমি একটা প্রশ্ন করলে আপনার কি পেট পরিষ্কার হয়? সেখান থেকে ধরে নিলাম আপনার আমবাত রয়েছে। আজকে যে সমস্যা নিয়ে আমরা আলোচনা করছিলাম আইবিএস নিয়ে, মানে পেটের মধ্যে আম হয়ে যাওয়া, তো দেখুন এখানেও আপনার একটা রোগ রয়েছে আমবাত, যেখানে পেটের মধ্যে আমটা জমে যায়। তো এটাকে বার করতে হবে, এটা না বার করলে এবার দেখছেন তো এই ধরনের আপনার আর্থ্রাইটিস রোগগুলো আপনার কিন্তু শরীরের মধ্যে আসতে পারে। তো আপনাকে বলবো কি, নৈহাটি থেকে যে সামনে চেম্বার সেটা হচ্ছে মধ্যমগ্রাম। আপনি যদি পারেন, কালকে আমি থাকবো মধ্যমগ্রামে, যদি পারেন এসে একটু দেখা করুন, আপনার প্রিভিয়াস যা রিপোর্টগুলো রয়েছে সেই রিপোর্টগুলো নিয়ে, যাতে আপনি পুরোপুরি একদম ভালো হতে পারবেন। এর জন্য আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে না, ঠিক না?
একদম। এবং আমাদের এই অনুষ্ঠান আপনাদের মনোবল বাড়ায়, ডাক্তারবাবুর কথা আপনাদের মনোবল বাড়ায়, আশেপাশে যারা ভালো আছেন তাদের কথা আপনার মনোবল বাড়ায়, পাশাপাশি আপনার অচেনা মানুষ কিন্তু আপনার জন্য যে বার্তাটা রেখে গেছেন সেই বার্তাটাও আপনার জন্য মেডিসিনের মতন কাজ করে। তো যারা আসছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে ভীষণ ভালো আছেন, তাদের বার্তা আরো একবার আপনার জন্য রইল এবং সেটা শুনে আবারও ফিরে আসছি অনুষ্ঠানে। ম্যাডাম আপনার নাম কি? রিনা দে, আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো হ্যাঁ। আর ফেটে ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হচ্ছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা, আগে মলম লাগাতাম, তো হ্যাঁ, হ্যাঁ। মলম লাগালে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা কেমন টান ধরতো, হুম। আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক ভালো। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন যে আপনি যে সুস্থ হয়েছেন আগের থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো যে উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি তো 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। ম্যাডাম আপনার নাম কি? অঞ্জনা দত্ত, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম, শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বললো আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আচ্ছা। আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। আমার বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছে। এখন আর- একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। আচ্ছা। খুব নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আচ্ছা। আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটোছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছু কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই, আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। হ্যাঁ। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। ঠিক। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের বিশেষ অনুষ্ঠানে আমাদের সকল দর্শক বন্ধুদের আরো একবার জানাবো অনেক অনেক স্বাগত। রোগ মানে
যে কোনো মানুষের হতে পারে, নারী পুরুষ নির্বিশেষে হতে পারে, কিন্তু কিছু কিছু সমস্যা রয়েছে যেগুলো একেবারে পুরুষদের সমস্যা, কিছু কিছু সমস্যা রয়েছে একেবারে মহিলাদের সমস্যা। তবে এটা আমার প্রিয় মানুষের সমস্যা, এটা যদি আমি ভাবি তাহলে কিন্তু এই সমস্যা আমাদের সকলের সমস্যা। তাই সমস্যাকে কখনো লুকিয়ে রাখবেন না, সমস্যাকে কাউকে বলবো না, জানাবো না, এরকম কোনো মানসিকতা রাখবেন না। যখনই আপনার যে কোনো শরীরের অংশে কোনো রকমের ব্যথা, যন্ত্রণা বা কষ্ট আপনি অনুভব করছেন বা সাধারণ অবস্থা থেকে কিছু অস্বাভাবিকতা উপলব্ধি করছেন, তখনই যোগাযোগ করুন আপনার পছন্দের কোনো অভিজ্ঞ চিকিৎসকের সাথে। আজকে ঠিক এরকমই একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। আমাদের সঙ্গে আজকে আবার উপস্থিত রয়েছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাকে আরো একবার জানাবো অনেক অনেক ধন্যবাদ এবং স্বাগত। পাশাপাশি রয়েছেন অবশ্যই আপনারা। তো আপনাদের কথা দিয়ে একটু শুরু করে আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, একটু ফোনে কথা বলে নি। কে আছেন? নমস্কার। হ্যালো। হ্যাঁ হ্যালো, কে বলছেন? আমি অমিতা বলছি, দুর্গাপুর থেকে বলছি। হ্যাঁ, দুর্গাপুর থেকে বলুন, কি সমস্যা? আমার এমনি পায়খানা পরিষ্কার হয় না, তার জন্য আমি বেল খাই, কাঁচা বেলটাকে সিদ্ধ করে, বা কোন সময় ওটা না জোগাড় পেলে তখন ইসবগুলি ভুসি খাই। আচ্ছা, আপনার বয়স কত ম্যাডাম? আমার হয়ে গেল মানে ওই 50-এর কাছে হবে। 50-এর কাছে? অনেকদিন ধরে ভুগছি। আচ্ছা, অনেকদিন ধরে। আচ্ছা, আপনি যে বেল খাচ্ছেন, কাঁচা বেল খাচ্ছেন, বা এগুলো কি আপনাকে কেউ খেতে বলেছিল? না, খেতে বলেনি, কিন্তু আমার পায়খানা তো হয়, ওই জন্য খাই। আচ্ছা, মানে আপনি নিজের চিকিৎসা আপনি নিজেরই করছেন, তাই তো? এবারে কি করবো, বয়স হচ্ছে। বয়স হলে ডাক্তার দেখানো হয় না, না? বয়স হলে তো আপনি নিজের চিকিৎসা। দেখি গেলাম ডাক্তার পায়খানার ওষুধ দিয়ে দিচ্ছে। এবারে আমি দেখছি এগুলা তো ফল জাতীয় জিনিস, ন্যাচারাল, তাহলে আমি ওষুধটা খাওয়ার থেকে যদি এটা যদি কাজ করে, তাহলে আমি তাহলে আপনার পায়খানা দিনে কবার হয়? আমি সারাদিনে একবার পায়খানা যাই। সারাদিনে একবার আপনি যান। আপনি কাঁচা বেলটা খেলে জানেন আপনার কি হয়? কাঁচা বেলটা খেলে আপনার যদি আমাশা হয়ে থাকে তাহলে আপনার জন্য একদম অমৃতে কাজ করবে। কিন্তু যদি আপনার পায়খানাটা সিদ্ধ করে খাই, পায়খানা যদি আপনার হচ্ছে না আর তার মধ্যে যদি আপনি বেলটা খাবেন, তাহলে কি হবে? পায়খানাটা আরো আপনার কষা হয়ে যাবে, আপনার শক্ত হয়ে যাবে পায়খানাটা। ঠিক আছে? তো খেয়ে কিন্তু আমি ভালো রেজাল্ট পাচ্ছি। ভালো রেজাল্ট পাচ্ছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে তাহলে আপনি ডায়াগনোসিসটা ভুল হচ্ছে আপনার। কোনো না কোনো জায়গায় আপনার ডায়াগনোসিস কিন্তু ভুল হচ্ছে। কেন কি, কাঁচা বেল যেটা রয়েছে, কাঁচা বেল আপনার কাজ করে আমাশার জন্য। আপনি যদি কোষ্ঠকাঠিন্যের মধ্যে যদি ওটা আপনি লাগাচ্ছেন কাজে, কিন্তু কাজ আসবে না। হ্যাঁ, এইবার আপনি যেটা বলেন কি ইসবগুল ভুসিটা আমি খাচ্ছি, তারপর কিন্তু আমার স্টুলটা ক্লিয়ার হচ্ছে, সেটা হতে পারে। এবারে যদি আপনি বলেন কি আমি ওষুধ ওরা দিয়ে দিচ্ছে, ডাক্তারকে দেখালে তারা ওষুধ দিয়ে দিচ্ছে পায়খানা হওয়ার জন্য, কিন্তু আপনি যে ইসবগুলে ভুসিটা খাচ্ছেন বা আপনি বেল খাচ্ছেন, তো এইটাই তো আয়ুর্বেদ আছে। তা আমি তো আপনাকে বলিনি কি একবার আপনি ডাক্তারকে দেখান, কি আপনি ওষুধ খেতে চালু করুন, আপনাকে আয়ুর্বেদ চিকিৎসা করুন। আয়ুর্বেদ চিকিৎসা মানে এই পদ্ধতি কি আপনি কি খেলে আপনার কি স্টুলটাকে ক্লিয়ার হবে, কি না খেলে স্টুল ক্লিয়ার হবে না। নিজের চিকিৎসা যদি নিজে করতে যাবেন, আপনার যদি রং ট্রিটমেন্ট হয়ে যায় না, আগামী দিন কিন্তু এটাই আপনার মানে নাসুর হয়ে যাবে। সামান্য একটা ঘা কিন্তু মানুষের কিন্তু মৃত্যু নিয়ে যেতে পারে। তো আমি আপনাকে বলবো যে আপনি যে এক্সপেরিমেন্টটা করছেন আপনার নিজের শরীরের মধ্যে, আপনি যেটা বললেন কি আমার বয়স 52 হয়েছে, আমাদের কাছে পেশেন্ট রয়েছে যেটা বয়স রয়েছে 103, আর ঠাকুর আশীর্বাদে সেই পেশেন্ট এখনো কিন্তু দিব্য ভালো আছে, আর কোনো রোগ নেই। ঠিক আছে? তো এইসব পেশেন্ট না মানে সত্যি সত্যি আমাদের প্রাউড ফিল হয় কি আয়ুর্বেদ কাছে এখনো 103-এর মধ্যে ট্রিটমেন্ট করছে। তার তো আপনি অর্ধেক বয়স আপনার নেই, 52 বছর বয়স রয়েছে, আপনিও সুস্থ থাকবেন। আর আগামী দিন আপনিও, আমি বলবো না কি বেশি বাড়াবাড়ির কথা 100 বছর, আপনি যদি 80 বছর 90 বছর যদি ঠিক হতে চান, তো আপনাকে প্রপার আগে ঠিক করে জানতে হবে কি আমার সমস্যাটা কি রয়েছে, কি করলে ভালো হবো, মানে আপনার লাইফ স্টাইলটা কি রকম হওয়ার দরকার, এটা নিজেই জানুন। আপনি একটা কাজ করুন, আগামী দুর্গাপুর আপনি থাকেন তো, কলকাতা আসতে হবে না, আমি আপনাকে ডাকছি নাকি কলকাতায় আসুন। ঠিক আছে? আপনি কি করবেন, দুর্গাপুরের মধ্যেই আমাদের চেম্বার রয়েছে আগামী রবিবার। যদি পারেন একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে অ্যাড্রেসটা নোট করে নেবেন, ওখানে এসে আপনি যোগাযোগ করবেন। আর আপনাকে এই ধরনেই আপনি যে দুটো জিনিস বলে এইসব বলে ভুসি বললেন বা কাঁচা বেল বললেন, তো এটাও তো একটা আয়ুর্বেদ। তো ঠিক ওই রকমই আয়ুর্বেদ ধরনেই আপনাকে ট্রিটমেন্ট দেওয়া হবে, যেখানে এই প্রবলেম থেকে আপনি পুরোপুরি ভালো হতে পারবেন। তাহলে দীর্ঘদিন যদি এরকম যদি আপনি বাড়িতে যদি এক্সপেরিমেন্ট করেন, আগামী দিন কিন্তু আপনি খারাপ দিন দেখতে পারেন।
একদম। তবে এক্সপেরিমেন্ট যদি করেন না, তাও আয়ুর্বেদের এই টিপস গুলো নিয়ে এক্সপেরিমেন্ট করুন। অনেকে এক্সপেরিমেন্ট করেন এমন কিছু জিনিস দিয়ে, এমন কিছু মেডিসিন শপের মেডিসিন দিয়ে, যেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে, ভয়ঙ্কর কিছু রেজাল্ট আপনাকে কিন্তু দিতে পারে, মানে পরিণতি খুব খারাপ হতে পারে। তাই যাই করুন না কেন, আসলে জীবনটাকে আয়ুর্বেদের সাথে জড়িয়ে রাখুন, দেখবেন খারাপটা খুব কম হবে এবং ভালোটা খুব বেশি হবে। কে আছেন আমাদের সাথে? নমস্কার। হ্যালো, কথা বললে শুনতে পেতাম। হ্যালো, শুনতে পাচ্ছেন এবারে? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন? অনিলচন্দ্র চক্রবর্তী বলছি, কোথা থেকে বলছেন? বাগুইহাটি থেকে বলছেন, বলুন কি সমস্যা? প্রবলেম নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে মেন ফোকাসটা করতে চাই। সেটা হচ্ছে স্কিন র্যাশ হচ্ছে আমার বারবার, বিগত লাস্ট 3-4 মাস ধরে। আচ্ছা, এইটার ব্যাপারে একটু বলবেন ডাক্তারবাবু, কারণ আমি সেরকম ভাবে একটা হোমিওপ্যাথি খেলে কমে যাচ্ছে, আমি অ্যালোপ্যাথি কিছু দেখাইনি, এটার একটা গাইডলাইন দেবেন। আর পেটের প্রবলেমটা খুব বেশি হচ্ছে বিগত প্রায় 6-7 মাস। তো স্কিনে যে র্যাশটা বেরোচ্ছে সেটা আপনার কিন্তু পেটের সমস্যা থেকে হচ্ছে, পেটের সমস্যার জন্য কিন্তু স্কিনের প্রবলেমটা হচ্ছে। অ্যালোপ্যাথি দেখাতে কমে গেছিল পেটের প্রবলেমটা, কিন্তু এটা ফ্রিকোয়েন্সি হচ্ছে। আর স্কিন র্যাশটা আমি হোমিওপ্যাথি দেখিয়েছিলাম, যে কারণে অনেকে বলেছিল বিভিন্ন ধরনের স্টেরয়েড ক্রিম থাকে, খেয়ে বিশেষ কিছু উপকার হচ্ছে না। স্টেরয়েড কথা তো আমি আপনাকে নিজেই পালন করব, আপনি একদমই করবেন না, কেন স্টেরয়েড খাওয়ার পর আপনার কিন্তু পেটের সমস্যা আরো বাড়বে। আর স্কিনকে ভালো রাখতে গেলে আপনাকে পেটকে কিন্তু ভালো রাখতে হয়। জেসা খাইয়েগা वैसा होगा आपका मन। আপনি যেরকম খাওয়া দাওয়া করছেন সেরকমই কিন্তু আপনার স্কিনটাও কিন্তু ভালো হবে। তো আমি আপনাকে বলবো কি, প্রথম আপনি একটা রিপোর্ট করান, সেটা হচ্ছে আইজি। আপনার ব্লাড রিপোর্টের মধ্যে অ্যালার্জি আপনার কতটা কি বেশি আছে সেটা আপনি জানুন। তার সাথে আপনি একটা রিপোর্ট করান সোনোগ্রাফি, ইউএসজি হোল অ্যাবডোমেন। আপনি দেখুন আপনার লিভারের অবস্থা কি রয়েছে, ফ্যাটি লিভার কোন গ্রেডে আছে, তার সাথে সাথে আপনার অ্যালার্জিটা কতটা বাড়া রয়েছে সেটাকে নামানোর চেষ্টা করুন অ্যালার্জিটাকে। আর ইউএসজির মধ্যে যে ফ্যাটি লিভারটা গ্রেডটা রয়েছে সেটাকে নামানোর চেষ্টা করুন, আপনার দেখবেন স্কিনে যে প্রবলেমটা আসছে এমনি রিমুভ হয়ে যাবে। এইগুলো হচ্ছে সিমটমস। যাদের লিভার নষ্ট হয় তাদের কিন্তু প্রথম সাইনগুলো হচ্ছে স্কিনের মধ্যে র্যাশ বেরোনো, আপনার স্কিনের মধ্যে অ্যালার্জি বেরোনো, আপনার স্কিনের মধ্যে ইচিং হওয়া, ঠিক আছে, আপনার স্কিনের মধ্যে একটা মানে বলতে পারেন পুরো গোটা শরীরের মধ্যে একটা আলাদা ধরনের একটা স্কিন ডিজিজ হতে চালু হয়ে যায়, ঠিক আছে। তো এগুলো সব সাইন অফ হচ্ছে আপনার লিভার ড্যামেজে। তো আপনি ডার্মাটোলজিস্টকে দেখাচ্ছেন, ব্যাপারটা হচ্ছে এরা তো আপনাকে ভাগ করে রেখেছে, ক্যান্সার রয়েছে অঙ্কোলজিস্টকে দেখাও, কিডনির সমস্যা হয়েছে নেফ্রোলজিস্টকে দেখাও, লিভারের সমস্যা রয়েছে আপনি পেটে কোনো ডাক্তারকে দেখান, তো হার্টের সমস্যা রয়েছে কার্ডিওলজিস্টকে দেখাও। তো এই যে এইরকমই চক্র পড়ে থাকবেন, ঠিক আছে। তো আপনি গেলেন একটা সমস্যা নিয়ে, এবার আপনি ঘুরছেন, যেরকম পৃথিবী ঘোরা হয় ঠিক ওইরকম আপনি ঘুরে ঘুরে শুধু ঘুরছেন, আর আপনার সময় নষ্ট হচ্ছে। আগামী দিন সেটা আপনাকে নিয়ে যাবে খারাপ, টাকাও যাচ্ছে, এই রুম থেকে ওই রুম যাও, ওই রুম থেকে এই রুম যাও, এই রুম থেকে ওই রুম যাও, ওর মধ্যেই আপনি রয়ে গেলেন। কিন্তু আপনাকে এই জন্য বলা হয় কি আয়ুর্বেদ চিকিৎসা করতে, সেখানে এই রুম ওই রুম হয় না। আমার কাছে একটা রুগী এসেছিল, ডাক্তারবাবু আমার এই সমস্যা রয়েছে, আমি কাকে দেখাবো? তাহলে আয়ুর্বেদ মধ্যে এইরকম কিছু নেই কি অনকোলজিস্টকে দেখাবো না ডার্মাটোলজিস্টকে দেখাবো না নেফ্রোলজিস্টকে দেখাবো। তাদের আমাদের যে ট্রিটমেন্টটা হয় সেখানে আপনার আলাদা আলাদা কোনো ডাক্তারকে দেখাতে হয় না, আপনি একটা ডাক্তারকে দেখাবেন, তারাই আপনার সমস্ত পরীক্ষাগুলো করে, আর সমস্ত পরীক্ষা করে আপনাকে পরিষ্কার জানিয়ে দেয় কি এই সমস্যার জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছে। সেই প্রবলেমগুলো সলভ হলে আপনার সমস্যা মিটে যায়। এবার সেই প্রবলেমগুলো আপনি যদি সলভ না করে রোগকে যদি পুষে রাখেন, সেটা তো আপনার খারাপ রূপ হবেই। একদম ঠিক কথা। তবে ডাক্তারবাবু যে কথাটা বললেন, কথাটা কিন্তু খুব দামি একটা কথা বললেন, কারণ আমরা এটাও জানি যে বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরা মানে কিন্তু সারা পৃথিবী ঘোরা নয়। গণেশজি যেটা করেছিলেন, বাবা মা চারপাশে ঘুরেছিলেন, বলেছিলেন এটাই বিশ্ব ব্রহ্মাণ্ড আমার। একই রকম ভাবে আমাদের মানে চিকিৎসা শাস্ত্রের মা বলুন বা বাবা বলুন, সেটা কিন্তু আয়ুর্বেদ। তাই আপনি যদি আয়ুর্বেদকে কেন্দ্র করে যদি আপনি ঘোরাফেরা করেন, দেখবেন আপনি ভালো আছেন, সারা পৃথিবী আপনাকে ঘুরতে হচ্ছে না। কিন্তু যদি আপনি আয়ুর্বেদ অর্থাৎ বাবা মাকে ভুলে গিয়ে যদি সারা পৃথিবী ঘুরতে চান, তাহলে শুধু ঘোরাই হবে পৃথিবী, কাজের কাজ কিন্তু কিছুই হবে না। তো আজকেও আমরা ঠিক সেরকমই আয়ুর্বেদ আপনার পছন্দের এনবিপি নিয়ে আলোচনা করছি। অবশ্যই আলোচনার মধ্যে আবারও থাকবো, তবে কেউ আছেন আমাদের সাথে একটু দেখে নেবো। নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি তাপস জানা বলছি। হ্যাঁ বলুন তাপস বাবু, কোথা থেকে ফোন করছেন? আমি মেদিনীপুর থেকে বলছি। মেদিনীপুর থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? হ্যাঁ সমস্যা হচ্ছে আমার মাথা চুল উঠে যাচ্ছে। আচ্ছা। আর খুশকি আছে দেখছি। বয়স কত হলো? বয়স 27 বছর।
27 বছরে এত সমস্যা? আচ্ছা। মাথায় চুল উঠে যাচ্ছে, খুশকি আছে। তো প্রথম আমি বলবো কি আপনার মাথায় খুশকি আছে বা স্ক্যাল্প সোরাইসিস হয়েছে আপনি কি করে জানেন? আপনি যাকে হয়তো ড্যান্ড্রফ ভাবছেন, খুশকি ভাবছেন, সেটা স্ক্যাল্প সোরাইসিস হতে পারে। আপনার কি চামড়া উঠছে? হ্যাঁ, চামড়া উঠছে। তা আপনি কেন বলছেন ড্যান্ড্রফ হয়েছে? এই জন্য বললাম না, আমি ম্যাক্সিমাম পেশেন্ট পাই যারা স্ক্যাল্প সোরাইসিস কে ড্যান্ড্রফ ভাবে। এই কারণের জন্য বলি কি আমি ড্যান্ড্রফে কোনো রকম না টিপসই বলি না, কেন কি ড্যান্ড্রফে যে টিপসটা আমি বলবো সেটা স্ক্যাল্প সোরাইসিস উপরে ক্ষতি করে। যেরকম একটা মা ফোন করেছিল দুর্গাপুর থেকে, সে কাঁচা বেল খাচ্ছে কনস্টিপেশনের জন্য। তো এবার সেই ফর্মুলাটা যদি বলে দিই কোনো কষ্টকাঠিন্য রোগীকে, তারা কিন্তু দেখবেন সেটা উল্টো হতে চালু হয়ে যাবে। তো সবসময় আগে জানুন কি প্রবলেমটা কোথায় রয়েছে। তো আপনার যে স্ক্যাল্প সোরাইসিস আছে না, এটা কি হয়, আপনার যখন ইচিং করছে না তাহলে দেখবেন চামড়া উঠতে চালু হয়ে যাচ্ছে। ড্যান্ড্রফ কিন্তু আলাদা জিনিস, আর স্কিনের চামড়াটা ওঠা কিন্তু আলাদা জিনিস। তো স্ক্যাল্প সোরাইসিসের মধ্যে কি হবে, আপনার আস্তে আস্তে করে হেয়ার ফল তো হবেই, টাক পড়ে যাবে। আর শুধু এটা মাথার মধ্যে থাকবে না, এটা কিন্তু ছড়াবে, এবার গোটা শরীরের মধ্যে কিন্তু হতে চালু হয়ে যাবে। আমি আপনাকে বলবো এর চিকিৎসা করান, কেন কি সোরাইসিসের চিকিৎসা কোনো জায়গায় নেই, একমাত্র আয়ুর্বেদ ছাড়া। তো আপনি এর চিকিৎসা পুরোপুরি পাবেন মেদিনীপুরে। আমাদের প্রপার অনেকগুলো চেম্বার রয়েছে, পূর্ব মেদিনীপুরে আছে, পশ্চিম মেদিনীপুরে আছে, সেটা একটু পরে সুস্মিতা আপনাকে জানিয়ে দেবে। তো যেখানে হোক আপনি কাছাকাছি যে চেম্বারটা, সেখানে সে যোগাযোগ করুন, যাতে আপনি এই সমস্যা থেকে ভালো হতে পারেন। আর কোনোদিনই বলবেন না কোনো ডাক্তারকে আমার ড্যান্ড্রফ হয়েছে, প্রথম আগে জানাবেন। স্কিনের যে কোনো প্রবলেম হোক না কেন, আগে ডাক্তারকে প্র্যাকটিক্যালি দেখাতে হয় কি প্রবলেমটা কোথায় রয়েছে। তারা যদি ডায়াগনোসিস করে দেয় কি আপনার প্রবলেমটা এটা রয়েছে, সেটা আপনি বলবেন, নাহলে আপনার উল্টো হতে চালু হয়ে যাবে। একদম। পাশাপাশি আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। অনেকগুলো ফোন অলরেডি আমরা পেয়ে গেলাম, তবু বিষয় তো যেতেই হবে, কারণ আপনাদের অনুরোধে বিষয়টি নিয়ে আলোচনা। সমস্যার নাম হচ্ছে প্রস্টেট। আমরা জানি একটুখানি যেটা পুরুষদের সমস্যা, তবে পুরুষদের কি ধরনের সমস্যা, কি এর সিমটমস এবং কি এর ট্রিটমেন্ট, যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, যে এনবিপিতে কি প্রস্টেটের ট্রিটমেন্ট আছে। যদি থাকে ডাক্তারবাবু বলে দিন, আমরা যাব। যদি না থাকে তাহলে আমরা এনবিপি দরজা নক করবো না। তো প্রশ্নের উত্তরে অবশ্যই আমরা ফিরবো, তবে আবারও আপনাদের উপস্থিতি কে আছেন দেখবো। নমস্কার। নমস্কার, আমি দমদম থেকে বলছি। দমদম থেকে বলছেন, বলুন কি সমস্যা আছে? আমার না এই 1 মাস হয়েছে, এখন জ্বর হয়েছিল। তো জ্বর হয়ে তো ট্যাফার্ড বেরিয়েছিল, তো ওষুধ খেয়েছি। এখন অল্প অল্প কখনো জ্বর হচ্ছে, लेकिन আমার না হচ্ছে, শ্বাসকষ্ট অনেক হচ্ছে। তো ডাক্তারবাবু ওষুধ জ্বরের দিয়েছে, কিছু রিপোর্ট টিপোর্ট করাতে দিইনি। শ্বাসকষ্ট অনেক এরকম হচ্ছে, দমটা একটু যাবে। আপনি একটা কাজ করুন, বাসক পাতা নিন। আমাদের যদি কোনো রকম যদি জ্বর হয়ে থাকে, নোট করুন। তো জ্বর হওয়ার পর আমাদের দেখবেন এমনি একটা শরীর না দুর্বল হয়ে যায়, যে কারণের জন্য কি হয়, আমাদের শ্বাসকষ্ট হতে চালু হয়ে যায়, আমাদের সর্দি কাশি হতে চালু হয়ে যায়। সাধারণ ব্যাপার, এটা কোনো ডিজিজ নয়, কোনো রোগ নয়। তো আমি আপনাকে বলবো বাসক পাতা নেবেন, আর আপনি কাঢ়া করুন, যেটা কোভিডের সময়, করোনার সময় আমরা বাড়িতে বসে ট্রিটমেন্ট করেছি, ঠিক ওই রকমই আপনি এটা করুন। কিছু লাগবে না আপনাকে, কোনো ওষুধ খেতে হবে না, না আমার কাছে আসতে হবে। এটাই আপনি করুন, এটা লাভ হয়ে যাবে। যদি না হয় তাহলে অবশ্যই এসে দেখা করবেন। যেটা হচ্ছে আপনি বাসক পাতা নেবেন, আপনি গোলমরিচ নেবেন, ঠিক আছে, আপনি কালঞ্জি নেবেন, আপনি আদা নেবেন, আর লবঙ্গ নেবেন। এই যে হার্বসের নামগুলো বললাম, এই হার্বসগুলো নিয়ে আপনি 1 কাপ জলের মধ্যে দিয়ে তাকে আপনি ফোটান। আর যদি পারেন সামান্য আপনি অর্জুন ছাল যদি পাওয়া যায়, ওটা আপনি দিতে পারেন। এটাকে আপনি ফোটান, ফোটানোর পরে যখন দেখবেন 1 কাপ জলকে আমি অর্ধেক করে দিলাম, ঠিক না, এইটা কি করবেন আপনি ছেঁকে নিন, আর চা মতন ওটা আপনি আস্তে আস্তে করে খান, দুবেলা করে, দেখুন আপনার ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তো এইটা আপনি করুন। এটা কোনো ব্যাপার নয়। টাইফয়েড হওয়ার পর যে আপনি এত যে ও টাইফয়েডের যে মেডিসিনের যে কোর্সটা করলেন না, সে কারণের জন্য কি হচ্ছে, আপনার এখন শরীর উইক হয়ে যাওয়ার পর আপনার কিন্তু শ্বাসকষ্ট হতে চালু হয়েছে। তো এইগুলো করলে আপনার কাজ হয়ে যাবে। তারপর যদি না হয় তার একটা ইসিজি রিপোর্ট করে দেখতে হবে কি প্রবলেমটা কোথায় আছে। প্রস্টেটের বিষয়টা একটু শুনবো। দেখুন, প্রস্টেট নিয়ে আপনি যখন স্টার্ট করেছিলেন, তো একটা কথা বললেন কি এটা ছেলেদের একটা ডিজিজ, আর প্রস্টেট কি ট্রিটমেন্ট কি এনবিপিতে হয় কি হয় না। আর প্রস্টেটের ট্রিটমেন্টের জন্য আপনি এনবিপিতে আসবেন কেন? প্রস্টেটের ডিজিজ নিয়ে আলোচনা, এটা আমার মনে হয় না এটাকে আমরা প্রথমবার করছি। প্রস্টেটের আলোচনা আমরা অনেকবার করেছি, আর অনেকবার এটাও বলেছি কি প্রস্টেট কোনো রোগ নয়, প্রস্টেট কোনো ডিজিজই নয়। আপনি প্যানিক হচ্ছেন কেন? যেরকম সুগারকে আমরা বলেছি কি সুগার কোনো রোগ নয়, সুগারকে আমরা ভালো হয়ে যাবে পেশেন্ট,
ঠিক আছে, ঠিক এরকমই পোস্টেড রোগীকে বলে রাখি, পোস্টেডও কিন্তু কোনো রোগ নয়, পোস্টেডও কিন্তু পুরোপুরি ভালো হয়ে যায়। পোস্টেড কি জানতে হয় কি এই চিকিৎসাটা কি হচ্ছে অ্যাকচুয়ালি পোস্টেড কি? পোস্টেড হচ্ছে আমাদের একটা গ্ল্যান্ড। আপনি যখন সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে করবেন, সেখানে যেরকম লিভার থাকে, স্প্লিন থাকে, প্যাঙ্ক্রিয়াস থাকে, হ্যাঁ, আমাদের কিডনি থাকে, আর ইউরিন ব্ল্যাডার থাকে। তো এই যে আমাদের অর্গানগুলো রয়েছে, তার মধ্যে একটা অর্গানের নাম হচ্ছে প্রোস্টেট। এবার প্রোস্টেট কি করে? প্রোস্টেট আফটার 40 এটা বাড়ে। তো আপনার বেড়েছে, আমারও বাড়বে। এটা ছেলেদের সবারই কম বেশি করে কিন্তু বাড়ে। এবার যখন বাড়তে চালু করে তখন সমস্যাটা অনেকগুলো দেখা যায়। তো এটা নয় কি বিফোর 40 হয় না, বিফোর 40 হয়, কিন্তু ম্যাক্সিমাম কেসের মধ্যে আফটার 40 কেসগুলো আমরা বেশি পাই। তো প্রোস্টেট গ্ল্যান্ড যখন বাড়ে তখন কি হয়, পেচ্ছাপে যে থলিটা রয়েছে না, এর কাছে গিয়ে সেটে যায়। তো যার ফলে কি হয়, পেচ্ছাপটা হতে চায় না, পেচ্ছাপটা আটকায়, পেচ্ছাপটা জমে থাকে আপনার সোনোগ্রাফি রিপোর্টের মধ্যে। তো এবার পেচ্ছাপটা যে হচ্ছে না, যার ফলে কি হচ্ছে, আপনার পেচ্ছাপের ধারটা কমে যাচ্ছে, পেচ্ছাপের স্পিড কমে যাওয়ার পর আপনার পেচ্ছাপ হলো, কিন্তু আমার মনে হচ্ছে আবার পেচ্ছাপ হবে, আবার পেচ্ছাপটা যাবো। তো এইরকম সিমটমস গুলো আপনি দেখতে পান শরীরের মধ্যে। তার সাথে সাথে আপনি সেক্সুয়ালের সমস্যা আসতে চালু হয়ে যায়, পেচ্ছাপকে ধরে রাখার ক্ষমতাটা আপনার নষ্ট হয়ে যায়, বা আপনার রাত্রিবেলা ঘন ঘন পেচ্ছাপ জন্য উঠতে হয়, কিন্তু দেখা যায় কি পেচ্ছাপ করার সময় পেচ্ছাপ কিন্তু সেরকম হচ্ছে না। তো এইটা হচ্ছে একটা পোস্টেডের সিমটমস গুলো আপনাকে বললাম। আর এটা সেটে যাওয়ার পর এইরকম সমস্যাগুলো হয়। কিন্তু এটা জিনিসটা যখন বাড়তে চালু হয় না আস্তে আস্তে করে, তাহলে কি হলো, যে কোনো জিনিস যখন বৃদ্ধি হচ্ছে, যখন অর্গানে আমার বৃদ্ধি হতে চালু হয়ে গেল, তখন কি হলো, সেটা আগামী দিন পিএস এর লেভেলটাকে হাই করে দেয়। আমার পোস্টেড যে ক্যান্সারটা যে মার্কার রিপোর্ট আছে, সেটা কিন্তু বাড়তে চালু হয়ে যায়। এবার যখন বাড়তে চালু হয়ে যায় তখন আপনার পোস্টেড ক্যান্সার হয়ে যায়। তো সামান্য একটা পোস্টেড যখন বাড়ছিল তখন আমরা গুরুত্ব দিলাম না, এইরকম সমস্যা হচ্ছিল, পেচ্ছাপটা সমস্যা, পেচ্ছাপ টপ টপ করে হচ্ছিল কিন্তু ফোর্সফুলি হচ্ছিল না, পেচ্ছাপটা ক্লিয়ার হচ্ছিল না, আমরা গুরুত্ব দিলাম না। এই জিনিসটাকে ক্যাজুয়ালি নেবার পর প্রোস্টেট ক্যান্সার হয়ে গেল। ঠিক না? তো প্রোস্টেট সমস্যা নিয়ে আপনাকে চিন্তিত হওয়া দরকার নেই। প্রোস্টেট সমস্যা একে কি করে কন্ট্রোল করা যায়। আজকে চুল যখন বেড়ে যায়, আমাদের চুলকে কাটিং করতে হয়, আবার চুল বাড়বে। ঠিক ওই রকমই প্রোস্টেটে যদি গ্ল্যান্ডটা বাড়ছে, আপনি অপারেশন করলে কি হবে, আবার তো বাড়বে। কতবার আপনি অপারেশন করবেন? আপনার বারবার অপারেশন করবেন, তো আপনার লাস্টে দেখবেন আপনার অর্গানগুলো উইক হয়ে গেল, আর আপনি সেই জিনিসটা যে জোরটা আছে, জোরটা কমে গেল। তো আমি আপনাকে বলবো কোনো অপারেশন করার দরকার নেই, আপনি বাড়িতে বসে একে কন্ট্রোল করা যায়। এই টিপস গুলো আপনাকে আসলেই বলবো। একদম। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, তারপর অবশ্যই কিন্তু আমি বলে দেবো কোথায় কোথায় আমাদের চেম্বার রয়েছে। তবে স্ক্রিনে দেওয়া এনবিপি নিজস্ব হেল্পলাইন নাম্বার আর কি 9030235527 বা 37। প্লিজ নোট করতে ভুলবেন না, কারণ এই নাম্বারে ফোন করেই আপনি কিন্তু সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের সাথে। কে আছেন একটু বলবেন? নমস্কার। নূপুর বিশাল বলছি। কোথা থেকে বলছেন? বাগনা থেকে। আচ্ছা, কি সমস্যা? মুখে ব্রণ বেরিয়েছে, দিয়ে কালো দাগ হয়ে গেছে। ওরে বাবারে, বয়স কত তোমার? বয়স 22 বছর, দাগ হয়ে গেছে ব্রণগুলো। ব্রণের যে দাগটা হয়ে গেছে না, এই দাগকে সরানো যায়, কিন্তু আগামী দিন আরো ব্রণ না হয় সেটা নিয়ে চিন্তিত করতে হবে। 22 বছর বয়স, এখন তো যেটা বললাম এই বয়স অনুযায়ী তোমার হারমোনসটা চেঞ্জ হয়। পিরিয়ডটা ঠিক কেমন হয়? মাসে টাইমে হয় না। এটা হচ্ছে সমস্যা। পিসিওডি সমস্যা নিয়ে ভুগছো, তোমার ওভারিতে সিস্ট আছে, ঠিক আছে, যে কারণের জন্য তোমার পিরিয়ডটা টাইমলি হয় না, টাইমলি পরিষ্কার হয় না। তুমি এখন দাগ নিয়ে আমি একটা ক্রিম বলে দেবো, সেটা কালকে কিনে নিয়ে আসবে আর তুমি লাগাবে, কম হয়ে যাবে কিন্তু আবার হবে। তুমি আবার ফোন করবে আমাকে, ওই ডাক্তারবাবু আবার তো ওদের চালু হয়ে গেল। তো মা ওই জন্য বললাম ক্রিম পাউডার না মেখে ভিতর থেকে ঠিক করো। এই যে ব্রণটা হওয়ার কারণটা হচ্ছে তোমাদের পিসিওডি, ওভারিতে সিস্ট হয়ে যাওয়া, যে কারণের জন্য হারমোনস ইমব্যালেন্স হলে তোমার ব্রণ হবে, স্কিন ডাল হবে, হেয়ার ফল হবে, হ্যাঁ, স্কিন আস্তে আস্তে খারাপ হবে, মুড সুইং হয়ে যাবে, ভালো কথা বললেও রেগে যাবে, রাগ প্রচুর হবে। তো এই ধরনের যে সমস্যাগুলো হচ্ছে, এগুলো হচ্ছে পিসিওডি সমস্যা। পিরিয়ডটা পরিষ্কার হয় না, ঠিক আছে। তো একটা মহিলা, একটা নারী যদি ঠিকভাবে টাইমলি যদি পিরিয়ড যদি পরিষ্কার হয় না, তাদের কোনো রোগই নেই, সমস্ত রোগ কিন্তু ওখানেই। পিরিয়ড যদি পরিষ্কার হচ্ছে প্রত্যেক মাসে, কোনো চিন্তা কোনো বিষয় নেই, ঠিক আছে। আপনি একটা সোনোগ্রাফি রিপোর্ট করান, আর সোনোগ্রাফি রিপোর্টটা নিয়ে আপনার নিয়ারেস্ট যে চেম্বারটা রয়েছে সেই চেম্বার দেখা করুন, কথা দিচ্ছি আপনাকে, আর ব্রণই হতে দেব না। তো দাগের তো দূরের কথা।
একদম। আর এই বার্তা কিন্তু শুধুমাত্র তোমার নয়, সমস্ত টিনেজারদের বা টিনেজ সবে মাত্র পার করেছো, এখনো মুখে পিম্পলস হচ্ছে, কেন তার দাগ পড়ে যাচ্ছে, এই দাগ কি আমার সারা জীবন থাকবে, আমাকে দেখতে কত বাজে লাগবে, শুধুমাত্র এত ছোট্ট একটা বিষয় নিয়ে ভেবো না। তোমার পিসিওডি বা অন্য কোনো শারীরিক সমস্যা বা পেটের সমস্যা নেই তো সেটা নিয়ে ভাবো। বাবা বা মাকে সাথে নিয়ে চেম্বারে যোগাযোগ করতে হবে। চট করে আগে একটু বলে রাখবো, যিনি আমাদের সাথে আছেন আমাকে একটু 2 মিনিট সময় দেবেন। আমাদের বনগাঁয় কিন্তু চেম্বার হয় এবং থাকেন ডক্টর এন ভট্টাচার্য, শ্যামপুরে ডক্টর এস ঘোষাল বা ডক্টর এস ভাদুরী, যে কোনো অভিজ্ঞ চিকিৎসককে পেয়ে যাবেন। ক্যানিং এ ডক্টর আর দেখে পাচ্ছেন, দিল্লিতে ডক্টর বি শর্মাকে পাচ্ছেন, বহরমপুরে পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আমাদের বাঁকুড়ায় চেম্বার রয়েছে এবং পেয়ে যাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, পেয়ে যাচ্ছেন খড়গপুরে ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গুয়াহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, ডিব্রুগড়ে পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়ায় পেয়ে যাচ্ছেন ডক্টর এ হালদারকে, মেছেদায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়া এবং ঝাড়গ্রাম নতুন চেম্বারের ওপেনিং 1 তারিখ এবং 2 তারিখ মার্চ মাসের, এবং অবশ্যই উপস্থিত থাকবেন সংস্থার ডিরেক্টর বি শর্মা, এবং 1 তারিখ এবং 2 তারিখের পর থেকে নিয়ম করে পুরুলিয়া এবং ঝাড়গ্রামে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপির অভিজ্ঞ চিকিৎসকদের। মালদায় পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, গঙ্গাসাগরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দুর্গাপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আসানসোলে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, হলদিয়ায় পাচ্ছেন ডক্টর এ হালদারকে, আগরতলায় পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলচরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে। পাশাপাশি মধ্যমগ্রামে আমাদের চেম্বার রয়েছে, পেয়ে যাচ্ছেন হাজরায়, অবশ্যই একেবারে ল্যান্সটাউনে শিশু মঙ্গল হাসপাতালের অপোজিটে, হাতিবাগানে পাচ্ছেন, খিদিরপুরে পাচ্ছেন, হাওড়ায় শিবপুর, বালচিগুড়ি বাজার, দাসনগর এবং বেলুড়ে পাচ্ছেন, দক্ষিণ 24 পরগনার বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার করে আমতলায় পাচ্ছেন। ভাবছেন সুস্মিতা এত তাড়াতাড়ি বললে কি করে মাথায় রাখবো, যদি ভুলে যান, যদি নোট করতে না পারেন তাহলে কোনো অসুবিধা নেই, স্ক্রিনে দেওয়া শুধুমাত্র 2টো হেল্পলাইন নাম্বার নোট করুন, তারা সম্পূর্ণভাবে আপনাদের সহযোগিতা করবে, অনেক বেশি করে সহযোগিতা করবে। কে আছেন বলবেন। নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার। কে বলছেন? ওর সঙ্গে একটু কথা বলতে চাই। একদম বলবেন, তার আগে বলুন কে বলছেন। হ্যাঁ, বর্ধমান থেকে বলছি, মিতা দে। আচ্ছা বলুন, এবার কি সমস্যা ডাক্তারবাবু শুনছেন? ডাক্তারবাবু, পায়ে না প্রচন্ড রকম হাজা হচ্ছে, একটু জল লাগলে এবারে হাজা বেরিয়ে যাচ্ছে পায়ে। আপনি জল লাগাচ্ছেন কেন? জল তো লাগেই, কাজ করতে হয়তো ঘরে সবই। হ্যাঁ, কাজকর্ম করুন। কাজকর্মের মধ্যে আপনি যে জল ইউজ করছেন না, তার মধ্যে তো কাস্টিক সোডা রয়েছে। আপনি যে বাসন যে ধুচ্ছেন বা আপনি জামা কাপড় যে কাচ্ছেন, তার মধ্যে যে জলের থেকে বেশি সমস্যা হয় না। আপনি যে সাবানটা ব্যবহার করেন বা আপনি যে সার্ফটা ইউজ করছেন, কাস্টিক সোডাটা কিন্তু ক্ষতি করে। তো এখানে আপনাকে যদি আমি একটা মলমের কথা বলি, মলম লাগালে আপনি আরামটা পেয়ে যাবেন, কিন্তু বারবারই যে হাজা হওয়ার সমস্যাটা না, এটা হওয়া ঠিক নয়। আগামী দিন আমরা এটাও পেয়েছি কি আপনাকে আঙুলকে কেটে বাদ দিতে হয়। যদি সুগার রুগীকে যদি হয়ে যায় তারও বিরক্তিকর, কারণ সুগার রুগীদের আবার নার্ভের সমস্যা হতে চালু হয়ে যায়। তো নার্ভে যখন সমস্যা হয় তখন ফুট আসার ওদের এমনি হয়, আর তার মধ্যে যদি হাজা হয়ে গেল তাহলে গেল পেশেন্ট এই ভেস পানি মে। ঠিক আছে, তো আমি আপনাকে বলবো কি আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্রথম জল থেকে একটু দূরে থাকুন। আপনি বললেন কি কাজ করতে, অবশ্যই কাজ করুন, যে যতটা পারেন চেষ্টা করুন কম করা। তার সাথে সাথে আপনার বাড়িতে যদি থাকে আপনার কোনো যদি পাউডার থাকে, পাউডার বলতে গেলে টেলকাম যে পাউডারটা হয় সেটা যদি থাকে আপনি সেটা ব্যবহার করুন, তার যাতে ওই জিনিসটাকে শুকনো হয়ে থাকে। টেলকাম পাউডার আমরা ফেসের মধ্যে যখন আমাদের অয়েল সিক্রেশন করে তখন কি করি আমরা পাউডার ইউজ করি। তো ঠিক ওই রকমই ওখানে যদি আপনার সবসময় যদি ভেজা ভাবটা থাকে, তাকে শুকানোর জন্য কি করবেন, আপনি টেলকাম পাউডার ইউজ করতে পারেন। ঠিক আছে, বা আপনি আরেকটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে বর্ধমানে আমাদের তো চেম্বার রয়েছে, এই আগামী 1 তারিখে চেম্বার আছে। তো যদি পারেন আপনি একটু এসে দেখা করুন, একটু দেখে নিন জায়গাটা, দেখে নেওয়ার পর সামান্য আপনাকে কিছু টিপস বলে দেবো, সামান্য আপনাকে কিছু ওষুধ দিয়ে দেওয়া হবে, যেখানে দেখবেন এই সমস্যা থেকে পুরোপুরি একদম ভালো হয়ে যাবেন। কিন্তু এটা আপনি মেনটেন করতেই হবে আপনাকে, ঠিক না? খুব ছোট করে একটা ফোন নিয়ে নেবো। কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি মিলন মন্ডল। কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে। কি সমস্যার জন্য ফোন করছেন? ওই যে পা গুলো ফুলে যাচ্ছে, আমার পায়ের পাতাগুলো। পায়ের পাতা ফুলে যাচ্ছে। ওকে, পায়ের পাতা ফুলে যাওয়াটা অনেক কারণ আছে দাদা। প্রথম হচ্ছে আপনার যদি কিডনির সমস্যা হয়ে থাকে, মানে ইউরিয়া ক্রিয়েটিনিন যদি বেড়ে থাকে তাহলেও কিন্তু পাটা ফুলে যায়। আবার ইউরিক অ্যাসিড যদি বেড়ে থাকে সেটাও আপনার পা ফুলে যায়। আবার যদি প্রেশার যদি ফ্লাকচুয়েট করে,
বা আপনি প্রেশারের ওষুধ খাচ্ছেন, প্রেশার ওষুধ কিন্তু কাজ করছে না, প্রেশার কিন্তু বেড়ে থাকছে, সেই কারণের জন্য পাটা ফুলতে পারে। আবার যদি হার্টের কোনো যদি সমস্যা হয়ে থাকে তাহলেও কিন্তু পা ফুলতে পারে। তো এবার দেখুন, একটা পা ফোলার জন্য কত রকম কারণ আপনাকে আমি বলে দিলাম। তো কি কারণের জন্য হচ্ছে সেটা তো জানতে হবে। আপনি শনিবার দিন বহরমপুরে চেম্বার আছে আমাদের মুর্শিদাবাদে, যদি পারেন একবার এসে দেখা করুন। যদি আমরা কিছু রিপোর্টটা দিয়ে দেবো, ওই রিপোর্টটা করলেই আমরা ডায়াগনোসিস করার পর ট্রিটমেন্টটা বলবো, যেখানে আপনি পুরোপুরি ভালো হতে পারবেন। একদম, যদিও আজকে হাতে সময় একদম নেই। দেখুন, কথা বলতে বলতে আমরা অনেকটা সময় পার করে ফেলেছি, তবে আপনাদের জন্য সুযোগ রয়েছে, সম্পূর্ণভাবে সুযোগ রয়েছে। স্ক্রিনে দেওয়া যে দুটি নাম্বার নোট করেছেন সেই নাম্বারে ফোন করুন, কাছাকাছি চেম্বার সম্পর্কে জানুন, আর চেম্বারে এসে ডাক্তারবাবুদের সঙ্গে যোগাযোগ করুন। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ জানাবো আপনাদের, ধন্যবাদ জানাবো ডাক্তারবাবুকে। নমস্কার।